সবাই এদিকে একটু মনোযোগ দিই। আজকে আমরা সিএসএস এর বিষয়গুলো একটু দেখব। এইচটিএমএল কিছুটা দেখছি, তো এবার সিএসএস কিছুটা বিষয় দেখব। এরপরে এইচটিএমএল সিএসএস মিলায় মিলায় আমরা প্র্যাকটিস করতে থাকবো। অনেকে বলতে পারেন, ভাই এইচটিএমএল কি পড়া শেষ, সিএসএস কি পড়া শেষ? সরি ভাইয়ারা, পুরো এইচটিএমএল সিএসএস এমন একটা বিষয়, যতদিন আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করবেন সারা জীবনই হচ্ছে আপনার এটা লাগবে। সো শেখা শেষ না। কাজ করতে করতে এখন তো কিছুটা শিখতেছেন, সামনে হচ্ছে আরও ঠিক এরকম করে কাজ করতে করতে আরও শিখবেন। এটা চলমান চলতে থাকবে ইনশাআল্লাহ। সো কিছুটা আইডিয়া আজকে সিএসএস এর উপরে দিব, যাতে করে আমরা এইচটিএমএল আর সিএসএস নিয়ে একটু কাজকর্মগুলো গুছায় করতে পারি। কারণ শুধু এইচটিএমএল দিয়ে কাজ হয় না, এটা আপনারা দেখছেন। এইচটিএমএল দিয়ে কাজ করতে গেলে হচ্ছে খালি কন্টেন্ট ক্রিয়েট করা হয়, বাট কন্টেন্টটাকে সাজানোর জন্য তো সিএসএস মাস্ট ব্যবহার করতেই হবে। সো সিএসএস প্রয়োগটা আজকে দেখবো, এবং এরপরের থেকে আমরা এইচটিএমএল সিএসএস একত্রে ব্যবহার করে করে কাজে আগাবো আমরা। তো এখন সবার প্রথমে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিএসএস এর মিনিংটা কী। আপনারা একটু গুগল করলেই দেখবেন যে হচ্ছে গুগলই আমাদেরকে বলে দিবে যে সিএসএস এর মিনিংটা কি। দেখেন আমি এখান থেকে হচ্ছে একটু বলতেছি, সিএসএস MEANING মিনিং, এই যে বলে দিলাম। ওরা আমাদেরকে বলতেছে সিএসএস মানে কি। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস, বলে দিছে। বুঝলাম সিএসএস মানে ক্যাসকেডিং স্টাইল শিটস, বাট আমাদের এই ক্যাসকেডিং জিনিসটা কি, স্টাইল কেন, শিটস কেন বলা হয়, এই বিষয়টা জানা উচিত না? আসেন এটার একটা ব্যাখ্যা দেই আমি। শিটস কেন বলা হয় মাথায় রাখবেন, সিএসএস এর একের অধিক ফাইল হয়। ম্যাক্সিমাম প্রজেক্টে সিএসএস এর আপনার একের অধিক ফাইল থাকবে। আপনি যে এখন সিএসএস করবেন এটার একটা ফাইল থাকবে, দেখবেন যে আপনি হচ্ছে বিভিন্ন রকমের আরও সাপোর্টিং সিএসএস এর ফাইল অ্যাড করতেছেন, রেসপন্সিভনেসের জন্য হচ্ছে আলাদা করে সিএসএস এর ফাইল অ্যাড হচ্ছে। মানে সিএসএস এর মাল্টিপল অনেকগুলো ফাইল থাকবে। এর জন্য আমরা এইখানে হচ্ছে এই শিটস কথাটা হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি। আর সিএসএস এর মাধ্যমে কি করা হয়, ওয়েবসাইটের কন্টেন্টগুলোর স্টাইল মেনটেন করা হয়। এটা আমরা দেখি নাই, বাট আমরা কিন্তু অলরেডি শুনছি, অনেকেই শুনছি না আমরা, যে হ্যাঁ সিএসএস করবো, এসটিএমএল এর মাধ্যমে মার্কআপ রেডি করলাম, এবার সিএসএস করে স্টাইল করে কন্টেন্টগুলোকে সুন্দর করবো। এগুলো কিন্তু প্রথম দিকের ক্লাসেই আমি আপনাদেরকে অলরেডি বলে 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 রাখছি। এইবার আসেন ক্যাসকেডিংয়ের মানেটা কি। ক্যাসকেডিংয়ের মানে হচ্ছে ঝর্ণার ন্যায়। ঝর্ণাটা কেমন দেখেন তো, উপর থেকে ঝর্ণার পানি নিচের দিকে আসে না, নিচের দিকে কি উপরের দিকে যায় না, উপর থেকে নিচে আসে। তো ঝর্ণার পানি উপর থেকে নিচের দিকে যেভাবে প্রভাবিত হয়, ধাবিত হয়, সিএসএসটাও হচ্ছে ঠিক ওই রকমই, উপর থেকে সিএসএস হচ্ছে নিচের দিকে আসে। আমি ছোট্ট একটা এক্সাম্পল করব। এই এক্সাম্পলের এখন আপনারা মিনিং খুঁজতে চান না, খালি দেখেন যে সিএসএস উপর থেকে নিচের দিকে কীভাবে আসতেছে। আমি একটা H1 লিখলাম, হ্যাঁ, এই যে লেখছি, সেভ করে যদি ওয়েবসাইটে যে একটু আউটপুট দেখতে যাই, আপনারা ভালো করেই জানেন যে বাই ডিফল্ট ব্ল্যাক কালার দিয়ে আমাকেও দেখায় দিবে। কিন্তু আমি ওকে ধরেই ওকে রং চেঞ্জ করব। আমি ওকে লাল রং দিব, ওকে নীল রং দিব। যদিও আমরা এইভাবে কাজ করব না, আমি খালি এখন আপনাদেরকে এই ক্যাসকেডিংয়ের মানেটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা করে দেখাচ্ছি। আপনারা কিন্তু এইভাবে কাজ করবেন না। এইখানে একটু স্টাইল নিয়ে আমি এই H1টাকে একটু ধরলাম, কি কাজ করছি বোঝার কোনো দরকার নেই, খালি দেখেন। দেখেন এখানে হচ্ছে কালার রেড করলাম, তার মানে কালার রেড বললে কি হয়, টেক্সটের কালার রেড হয়, তাই না? টেক্সটের কালারটা হচ্ছে রেড হয়ে যায়। আবার দেখেন নিচের লাইনে, ওর নিচের লাইনে এসে আমি ওকে বললাম কালার ব্লু। আপনারা কি বুঝতে পারতেছেন? এই যে কালার রেড, কালার ব্লু, এতটুকু খালি দেখেন। বলছিলাম কি, ক্যাসকেডিং মানে উপর থেকে নিচের দিকে ধাবিত হওয়া, প্রবাহিত হওয়া। এই যে আমি একই জিনিস দুইবার লিখলাম না, এখন কথা হচ্ছে আমার এই H1 এর কালার কোনটা আসবে বলেন তো? আসতে পারে কি রেড আসবে নাকি ব্লু আসবে? আবার বলতেছি, ক্যাসকেডিংয়ের মানে উপর থেকে নিচের দিকে ধাবিত হবে, এবং নিচের দিকেই হচ্ছে যা পাবে সেটাকেই ফাইনালাইজ করে আউটপুট হচ্ছে আমাকে দেখাবে। আপনারা একটু বলেন তো তাহলে আউটপুট কোনটা আসতে পারে, রেড আসবে নাকি হচ্ছে ব্লু আসবে? একটু সেভ করি, করে আসেন ওয়েবসাইটে, পেজটার যে রিলোড দিই, দেখেন এটা ব্লু হয়ে গেছে। কেন রেড আসলো না একটু ইনস্পেক্ট করে দেখি। ইনস্পেক্ট করতে পারি না আমরা ডেভ টুল? এই যে H1টাকে ধরলেন, দেখা যায় এই যে আমাদের হচ্ছে সিএসএসটা এখানে, দেখেন প্রথমে ও রেড করছিল, পরে রেডটাকে কেটে দিয়ে পরে হচ্ছে ব্লু দেখাইছে। কেন এই কাজটা করলো? কারণ ওই যে আমি রেডটাকে পরবর্তীতে ব্লু দিয়ে পরিবর্তন করে দিছি। আমি এখানে উপরের লাইনে রেড লিখলাম, পরের লাইনে ব্লু আমি লিখলাম। উপর থেকে ওর নিচের দিকে হচ্ছে নামতেছে না, উপর থেকে পড়তে পড়তে নিচের দিকে নামতেছে না। সো এই কারণে এই যে একই জিনিস উপরেও পাইছে নিচেও পাইছে, এই কারণে হচ্ছে উপরেরটাও কেটে দিছে, ওটা বাদ, ওইটার পাবে না, পাবে কোনটা, নিচেরটা। আপনারা কি বুঝতে পারছেন এটা, যে সিএসএস উপর থেকে নিচের দিকে ধাবিত হয়? একই জিনিস আমি দুইবার লিখলাম, কিন্তু ও উপরেরটা ধরবে না, ও ধরবে হচ্ছে নিচে কি আছে, সবার নিচের দিকে কি আছে সেটা থেকে সে হচ্ছে আউটপুট জেনারেট করবে। সো এইখান থেকে আমরা এই ক্যাসকেডিংয়ের হচ্ছে ব্যবহারটা বোঝার চেষ্টা করলাম আর কি, হ্যাঁ।
আমরা কিন্তু এইভাবে কোড করব না। আপনি কি একই জিনিস দুইবার লিখবেন? না, আমি এভাবে দুইবার লিখছি খালি আপনাকে বোঝানোর জন্য যে দেখেন দুইবার যদি লেখেন কী হবে, যে উপরেরটা পাবে না, নিচেরটা যেটা আছে সেটাই সে পাবে। ক্যাসকেডিং কী করতেছে, উপর থেকে নিচের দিকে ধাবিত হচ্ছে। ভাইয়ের আপুরা এখানে কোড কী করছি, কোড বোঝার কোনো দরকার নাই। আবার বলতেছি, কোড কী করছি কোড বোঝার দরকার নাই, খালি কাজটা বোঝেন, একটু পরে কোডও বুঝবেন। ওকে, এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। আমরা কি সিএসএস এর মিনিংটা বুঝতে পারছি? আমরা জাস্ট ইয়েস নো দিয়ে আনসার দিব। সো সিএসএস এর মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। আর এটা কীভাবে কাজ করে, অলরেডি আপনারা কীভাবে কাজ করে এটা মাত্র দেখলেন, এবং আরও হচ্ছে কিছু কাজ, আরও কিছু হচ্ছে প্রয়োগ, আরও কিছু এক্সাম্পল করব, করতে করতে সামনে আরও দেখব। আমরা দেখলাম সিএসএসটা উপর থেকে নিচের দিকে পড়তেছে। এইবার আসেন, এই পর্যায়ে আমাদের একটু শিখতে হবে যে সিএসএস কয়ভাবে করা যায়। সাধারণত তিনটা ভাবে আমরা সিএসএস করতে পারি: ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, তিনভাবে সিএসএস কোড লেখা যায়। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। এখন আমাদের এই কোনটার কাজ কি সেটা একটু বুঝতে হবে। প্রথমে আসলে আমরা বোঝার চেষ্টা করি ইনলাইন সিএসএস কাকে বলে। HTML এর যেই লাইনে কোড থাকবে, HTML এর হচ্ছে যেই লাইনে আপনার কি থাকবে, কোড থাকবে, মানে HTML এর আপনি একবার হচ্ছে এটাকে কীভাবে বলি, এটাকে আমরা হচ্ছে কোডিং করব হচ্ছে একবারে HTML এর লাইনে, এইভাবে হচ্ছে আপনারা বুঝতে পারেন। মানে আপনার HTMLটা যেইখানে ঠিক ওই লাইনেই আপনাকে কী করতে হবে, আপনাকে হচ্ছে সিএসএস এর কোডিং করতে হবে। যদি করেন তাহলে ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইন্টারনাল কাকে বলে? ইন্টারনালে যেটা হয়, আপনার HTMLটা যেই পেজে, HTMLটা হচ্ছে যেই পেজে থাকবে ওই পেজেই হচ্ছে আপনার সিএসএসটা হবে। এইভাবে বললে মনে হয় আপনারা একটু ভালো বুঝতে পারবেন। ইনলাইনে কি হবে, HTML এর লাইনেই সিএসএস কোড করব। ইন্টারনালে কি হবে, HTMLটা আমার যেই পেজে ঠিক ওই পেজের ভিতরে সিএসএস হবে। আর এক্সটার্নালে কি হয়, এক্সটার্নাল যেটা হয় সেটা হচ্ছে স্প্লিট, মানে আলাদা একটা হচ্ছে কি থাকে, আমাদের ফাইল থাকে, আলাদা একটা হচ্ছে ফাইল, ডিফারেন্ট একটা হচ্ছে ফাইল থাকবে আমাদের সিএসএস এর কোড করার জন্য। স্ট্যান্ডার্ড কোনটা, এই এক্সটার্নালটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং আমরা সবচেয়ে বেশি করবো এই এক্সটার্নালটাই। তবে ক্ষেত্র বিশেষে ইনলাইন কোডটা হয়তো বা দেখা যায় 1 লাইন 2 লাইন একটা প্রজেক্টে কোড লেখার প্রয়োজন হতে পারে। ইন্টারনালটাও সেম একই রকম, হয়তো বা একটা প্রজেক্টে 1 লাইন কোড হয়তো বা ইন্টারনাল আপনাকে লিখতে হবে, কিন্তু আমরা সাধারণত এক্সটার্নালটাই করি। কেন এক্সটার্নালটা করি, এক্সটার্নালে যেটা হয় HTML এর আলাদা একটা পেজ থাকে, সিএসএস এর আলাদা একটা পেজ থাকে, সোফার এটাকে মেনটেন করাটা সহজ হয়। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এই ইনলাইন সিএসএস কাকে বলে, HTML যেইখানে HTML এর যেই লাইন ওই লাইনেই সিএসএস কোড করলে ওইটা হচ্ছে ইনলাইন। ইন্টারনাল কি, HTMLটা যেই পেজে থাকবে ঠিক ওই পেজেই হচ্ছে আমরা কি করব, সিএসএস কোড করি। আর এক্সটার্নালে কি করি, আলাদা একটা ফাইল তৈরি করি। আমরা এখনই কোডিংটা শুরু করব, বাট কোডিংটা শুরু করার আগে আরেকটা বিষয় শিখি, সেটা হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স। সিএসএস কীভাবে কাজ করে, SELECTOR, সিলেক্টর, প্রপার্টিজ ভ্যালুজ। এটার মানে কি আপনারা বুঝতে পারেন নাই আমি জানি, আসেন আমি আপনাদের এবার হচ্ছে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি এইটার মানেটা কি। আপনি যখনই সিএসএস দিয়ে কোনো একটা কন্টেন্টকে ম্যানেজ করতে যাবেন, যেমন ধরেন এই H1টাকে আপনি কী করবেন, একটা স্টাইল দিতে চাচ্ছেন, আপনাকে এই H1টাকে হচ্ছে ধরতে হবে আগে। এই H1কে যদি আপনি ধরতে না পারেন, আপনি ওর উপরে স্টাইলও করতে পারবেন না। এটা হচ্ছে সিএসএস এর সিস্টেম। আপনি সিএসএস এর কোড করতে গেলে আগে এই H1টাকে ধরতে হবে। তো এই H1টাকে ধরার সিস্টেমটাই হচ্ছে কি, সিলেক্টর। আমার অন্যান্য আরও যে কন্টেন্ট, আরও অন্যান্য অনেক কন্টেন্ট থাকতে পারে, H1, H2, প্যারাগ্রাফ, ইমেজ, অনেক কন্টেন্ট থাকতে পারে না। সহজভাবে যদি বলি, আপনার HTML এর কন্টেন্টগুলোকে গ্র্যাব করা, কন্টেন্টগুলোকে সিলেক্ট করা, কন্টেন্টগুলোকে ধরার যে সিস্টেম, সেটাকেই আমরা বলবো সিলেক্টর। আর আপনি সিলেক্টর দিয়ে একটা কন্টেন্টকে ধরলেন, ধরার পরে সেই কন্টেন্টে যে পরিবর্তনটা হবে, কন্টেন্টটা যে আপনি পরিবর্তন করবেন, স্টাইলটা যে পরিবর্তন করবেন, এটার জন্য আপনাকে প্রপার্টিজ লিখতে হবে এবং ভ্যালুজ লিখতে হবে। প্রপার্টিজ লিখতে হবে এবং ভ্যালুজ লিখতে হবে। আস্তে আস্তে আমরা বুঝতে পারবো প্রপার্টিজ আর ভ্যালুজ জিনিসটা কীভাবে কাজ করে। এই বিষয়টা কি বুঝতে পারছেন? সিলেক্টর দিয়ে কন্টেন্ট ধরবো, যেই পরিবর্তনটা করতে চাই সেটা প্রপার্টিজ দিয়ে হচ্ছে ডিফাইন করব, আর পরবর্তীতে হচ্ছে ভ্যালু লিখে সেই পরিবর্তনটা হচ্ছে করে ফেলবো। আরেকটু বুঝতে পারবেন হচ্ছে সামনে আরেকটু দেখলে। চলেন এবার আমরা হচ্ছে ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল সিএসএসগুলি এইখানে একটু প্র্যাকটিস করা শুরু করি। দেখা যায় এটা একটা H1 এর টেক্সট,
ওয়েবসাইটে এসে যদি পেজটা লোড দেই তাহলে দেখতে পারবো যে এখানে কালো রঙের একটা টেক্সট আমরা দেখতে চাচ্ছি। আমরা চাচ্ছি এই টেক্সটের রঙটা কালো থাকবে না, এটাকে ধরেন ইয়েলো বানায় ফেলতে চাচ্ছি। ইয়েলো কিভাবে করতে চাচ্ছি ইনলাইন সিএসএস এ করতে। ইনলাইন সিএসএস মনে আছে, এইচটিএমএলটা আপনার যেই লাইনে, ওই এসটিএমএল এর ওই লাইনেই সিএসএস কোড করতে হবে। করবেন কিভাবে দেখেন, শুরুর দিকে আসবেন, এখানে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নেবেন, জাস্ট স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইলটা এখানে অ্যাট্রিবিউট হিসেবে নিব আমরা কি পরিবর্তন করতে চাই, রং পরিবর্তন করতে চাই, লিখবো কালার। এই কালার এটা একটা সিএসএস এর প্রপার্টিজ। এই কালার প্রপার্টিজের মাধ্যমে সিএসএস এর মানে এসটিএমএল এর হচ্ছে কন্টেন্টের টেক্সটের রংটা পরিবর্তন করা যায়। কালার কোলন দিয়ে এবার হচ্ছে কালারের ভ্যালু লিখবেন, মানে প্রপার্টি লিখলেন, কি পরিবর্তন করতে চান সেটা লিখলেন, এবার হচ্ছে এটার ভ্যালুটা লেখেন। আমি বললাম কালার হবে ইয়েলো এবং তারপরে সেমিকোলন দিবেন। এখানে তাকান, প্রপার্টিজের পরে কোলন হবে, এরপরে ভ্যালু লিখে সেমিকোলন। আপনাদের মাথায় কি একটা বিষয় আসে না যে ভাইয়া আপনি সিএসএস এর সিনট্যাক্স একটু আগে শিখাইলেন আমাদের সিলেক্টর ব্যবহার করতে হবে, আপনি তো এই জায়গায় কোনো সিলেক্টর ব্যবহার করলেন না। দেখেন ইনলাইনে কোনো সিলেক্টর ব্যবহার করতে হয় না, কেন? কারণ যে লাইনে এইচটিএমএল ওই লাইনেই তো আপনি যে সিএসএস করতেছেন, ওকে আর ধরার হচ্ছে বাকি রাখছেন আপনি কিছু, আর তো ধরার কোনো কিছু বাকি নাই। সো এই কারণে আলাদা করে এই জায়গাটাতে আপনাকে আর কোনো কিছু করতে হবে না। আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি? যে লাইনে এইচটিএমএল কোড, ঠিক ওই একই লাইনে আমাদেরকে কি করতে হবে, সিএসএস কোড যদি আমরা করি সেটাকে আমরা ইনলাইন বলবো। আর এটার জন্য স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে খালি প্রপার্টিজ আর ভ্যালুসটা লিখতে হবে, আপনাকে সিলেক্টর লিখতে হবে না। কেন লিখতে হবে না? কারণ তো আপনি ওইখানে বসেই রয়েছেন, ওর ঘাড়ের উপরে বসে রয়েছেন আপনি, আর কি হচ্ছে, ওরা ধরবেন কেমনে? আর ধরার বাকি আছে কিছু? সো এবার আমরা একটু সেভ করি, ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিই। আপনারা কি দেখতে পাচ্ছেন টেক্সটের রংটা হচ্ছে ইয়েলো হয়ে গেছে, বাট এমন ইয়েলো হয়েছে, এই ইয়েলো হচ্ছে চোখে পড়তেছে, দেখা যায় না। ওকে একটু রেড বানাই দিই, রেড। এবার ভালো করে বুঝতে পারতেছি। ইনলাইন ডান, যে লাইনে এইচটিএমএল কোড ওই লাইনেই সিএসএস। সো এখানে তো ধরেন একটা কোড লিখলেন, একটা কালার চোখ পরিবর্তন করলেন। যদি এমন হয় ভাই আরও কোড লিখবো, একটা স্পেস দিয়ে একটু সরবেন, সরে এরপরে হচ্ছে আবার আরেকটা কোড করতে পারেন আপনি। এখানে এই কালারটা প্রপার্টিজ আর এটা হচ্ছে কালারের ভ্যালু। সো এবার আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবো। ব্যাকগ্রাউন্ড ওর পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য আপনাকে লিখতে হবে BACKGROUND ব্যাকগ্রাউন্ড -COLOR কোলন। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ধরেন ইয়েলো, সেমিকোলন। বোঝা যায়? প্রপার্টি ভ্যালু, প্রপার্টি এটা পুরোটা মিলে একটা প্রপার্টি, আর এটা হচ্ছে একটা তার ভ্যালু। এইভাবে করে করে প্রপার্টি ভ্যালু দিয়ে কি পরিবর্তন করতে চাই সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিব। কাজ ডান। এটা গেল আমাদের ইনলাইন। এবার একটু ইন্টারনাল দেখব। একটা H2 নিচ্ছি, এইখানে কিছু টেক্সট দিলাম, সেভ করে ওয়েবসাইটে এসে যদি আউটপুটটা দেখতে চাই, কালো রঙে আসছে। সো ওকে এইবার চাচ্ছি ইন্টারনাল দিয়ে ম্যানেজ করতে। ইন্টারনালের ডেফিনেশন মনে আছে? যেই পেজে এসটিএমএল কোড, ঠিক ওই পেজের ভিতরে সিএসএস। তো ওই পেজের কোথায়? ওই পেজে হচ্ছে এই যে হেড আছে না, এই হেডের ভিতরে এইখানে এসে লিখবেন STYLE স্টাইল। স্টাইলের শুরু আর শেষ নিতে হবে। যখন আপনি ইন্টারনাল করলেন, সরি ভুল বলছি, যখন আপনি ইনলাইন করলেন তখন স্টাইলটা একটা অ্যাট্রিবিউট হিসেবে কাজ করবে। আর যখন আপনি গেছেন ইন্টারনাল করতে, ইন্টারনালে কি হবে? এটা ইন্টারনালে হবে হচ্ছে স্টাইলটা একটা কি, স্টাইলটা কি একটু বলেন না, এই স্টাইলটা কি? এটা তো একটা অ্যাট্রিবিউট, স্টাইল একটা অ্যাট্রিবিউট হিসেবে নিলেন না এখানে। এই জায়গায় স্টাইলটা কি থাকতেছে এখানে বলেন তো? স্টাইলটা এলিমেন্ট, এটা ট্যাগ না এলিমেন্ট। এই স্টাইল এলিমেন্টের ভেতর আপনাকে সিএসএস করতে হবে। তো এখন করবো কিভাবে? এখন আপনার এই পুরোপুরি হচ্ছে এই ডেফিনেশনটা, এই সিনট্যাক্সটা হচ্ছে পুরোপুরি এখানে ব্যবহার করা হবে। একটু তাকান, আমি এই H2কে ধরতে চাচ্ছি, আমাদেরকে এখন সিএসএস এর একটু সিলেক্টরের সাথে পরিচিত হতে হবে। সিএসএস সিএসএস এ বেশ অনেক রকমের সিলেক্টর আছে। একটা সিলেক্টর হচ্ছে ELEMENT, এলিমেন্ট অথবা ট্যাগ সিলেক্টর বলি আমরা এটাকে। এলিমেন্ট বা ট্যাগ সিলেক্টর কিভাবে কাজ করে? যেই এলিমেন্ট বা ট্যাগ দিয়ে কাজ করতে চান ওর নামটা লিখবেন। যেমন আপনি H2কে ধরতে চান, লিখবেন H2। আপনি চাচ্ছেন H3কে ধরতে, লিখবেন H3। আপনি ইমেজকে ধরতে চাচ্ছেন, আপনি লিখবেন হচ্ছে IMG। এটা কি বুঝতে পারছি? এলিমেন্ট সিলেক্টর আছে একটা, এলিমেন্ট বা ট্যাগ সিলেক্টর। এটা কিভাবে কাজ করে? ওই এলিমেন্ট বা ট্যাগের নামটা লিখলেই হচ্ছে ওকে ধরা যায়। দেখেন এদিকে, এই যে H2কে ধরবো, এই স্টাইলের ভিতরে সে খালি লিখবেন আপনি H2, বাস ধরে ফেলছি। এবার সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং আর এন্ডিং, এই এন্ডিংটা দিয়ে নিচে ফেলেন ওকে, মানে এখানে একটা লাইন হচ্ছে ব্রেক দিয়ে
এইবার লেখা শুরু করেন। আমি চাই ওরও রং পরিবর্তন করবো, সো লিখলাম কালার। ওর রং দিব হচ্ছে আমি সবুজ, সো GREEN গ্রিন। আর চাচ্ছি ওর পিছনে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার থাকুক। ব্যাকগ্রাউন্ড কালার ওরও হচ্ছে চাচ্ছি আমি ওর ব্যাকগ্রাউন্ড কালার দিতে রেড, লিখলাম হচ্ছে রেড। ভাইয়ারা আপনারা কি বুঝতে পারতেছেন? সিলেক্টর দিয়ে ধরে ওর পরিবর্তনটা কি করতে চাই সেই অনুপাতে প্রপার্টিজ ভ্যালুজ লিখে দিচ্ছি। সেভ করেন, ওয়েবসাইটে আসেন, পেজটা রিলোড দেন। এই যে দেখেন ধরে ফেলছি গ্রিন আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। এইবার আমরা শিখব এক্সটার্নাল সিএসএস। সবচেয়ে বেশি যেটা আপনাদের করতে হবে প্রত্যেকটা প্রজেক্টে আপনারা যেটা করবেন সবসময় সেটা হলো এক্সটার্নাল। এক্সটার্নালে যেটা হয় আপনাকে আলাদা একটা সিএসএস ফাইল তৈরি করতে হবে। সো আমরা আমাদের কম্পিউটারে প্রজেক্ট ফোল্ডারে চলে যাব এখন। এই জায়গাতে একটা নতুন ফোল্ডার তৈরি করেন। ফোল্ডারের নাম থাকবে আমাদের সিএসএস। এই সিএসএস নামে ফোল্ডারের ভেতরেই আমরা একটা ফাইল তৈরি করব যার নাম থাকবে স্টাইল, STYLE স্টাইল। আর এটার এক্সটেনশন হবে হচ্ছে .css। তার মানে ওর এক্সটেনশন style.css ধরলাম, কনফার্মেশন চাচ্ছে, ইয়েস দিলাম, বাস ওকে হচ্ছে আমরা রেডি করে ফেলছি। style.css ওর নাম হবে। অনেকেই আছেন যে হচ্ছে একটু অন্য রকমের নাম ধাম দেওয়া পছন্দ করেন, ওকে, অনেকে হচ্ছে এটাকে স্টাইল দেন না, অন্য নাম দেন, অন্য নাম দিয়েন না, হ্যাঁ ভাইয়েরা পরে এটাকে হচ্ছে স্টাইল নাম দিবেন, style.css হচ্ছে লিখবেন এটাকে আপনারা। সো এবার আসেন style.cssটাকে কী করতে হবে, আলাদা একটা ফাইল না। এই যে style.cssটাকে একটু ওপেন করলাম, তাকান এই যে style.cssটা ওপেন করলাম। তো এইটা আমার ইন্ডেক্স ফাইল আর এটা আমার হচ্ছে স্টাইলের ফাইল। তো ধরেন আমি এখানে নিচে আরেকটা H3কে হচ্ছে দিতে চাচ্ছি, H3 এখানে কিছু টেক্সট লিখে দিলাম। আমি যাচ্ছি ওকে ধরবো, ধরেও ওরও একটা হচ্ছে কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সো ওকে ধরতে গেলে আমরা ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টর ব্যবহার করতে পারি। ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টর কীভাবে কাজ করে, যেই ট্যাগ বা এলিমেন্টকে ধরতে চান খালি ওকে লেখেন, লেখার পরে সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিং, আর এইখানে যে আপনি স্টাইলগুলো দিতে চান সেটা আপনি হচ্ছে এখানে লিখে দেন। আমি চাইলাম যে ওর ব্যাকগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ইয়েলো। সেভ করলাম। HTML এর পার্টটাও কিন্তু সেভ করতে হবে। এই যে HTML এর পার্টটা সেভ করি নেই, এখন থেকে কিন্তু হচ্ছে আমাদের ফাইল দুইটা, এই যে একটা HTML একটা CSS। তো HTMLটাকে সেভ করেন, Ctrl+S প্রেস করে আমি দুইটা ফাইলই আলাদা আলাদা করে সেভ করলাম। ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিলাম, দেখেন তো পরিবর্তন হয়েছে কি না। হয় নাই। কেন হয় নাই? কারণ এই যে HTML আর CSS যেটা, এটা দুটো আলাদা ফাইল না, এই দুইটাকে কানেক্ট করছেন। তো দুইটাকে যদি আপনি কানেক্ট না করেন তাহলে কাজ করবে না। তো এখন আসেন কানেক্ট করবো কীভাবে। এই টাইটেলটা, এই যে টাইটেলের নিচে আসেন, টাইটেলের নিচে আসেন, নিচে এসে এই জায়গাতে আপনি কি করবেন, আপনি লিখবেন লিঙ্ক, LINK, লিঙ্ক। লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, ট্যাগ। এই লিঙ্ক ট্যাগের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে রিলেশন আর একটা হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স, দেখতে পাচ্ছেন। রিলেশনের পার্টে কি বলা, স্টাইল শিট। তার মানে এই যে যেই ফাইলটা আমরা কানেক্ট করতে যাব ওইটা এই HTML এর জন্য একটা স্টাইল শিট হিসেবে কাজ করবে। যদি আপনি এই রিলেশনটা না দেন কাজ হবে না। কি কাজ হবে না? আপনার এই CSS কাজ করবে না। আমি কি বুঝাইতে পারছি? তার মানে রিলেশনের পার্টে স্টাইল শিটে এই এতটুকু পার্ট আপনাকে এটা দিতেই হবে, এই অ্যাট্রিবিউট। আর যদি আপনি ফাইল কানেক্ট না করেন তাহলেও কাজ করবে না। সো আপনাদের ফাইল হায়ারার্কি, ফাইল পাথ মনে আছে না? মনে আছে ফাইল পাথ? আমরা ইন্ডেক্সের সাথে CSS ফোল্ডারে যে স্টাইলটাকে কানেক্ট করব। তো সামনের দিকে আগাইতেছি তো, তাই না? তো CSS/style.css সেভ করেন, ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন। বলেন তো ভাইয়েরা পাইছে কিনা এবার? এবং আমরা এখানে 3 রকমের CSS কীভাবে লেখে সেটা দেখে ফেললাম। অ্যাকচুয়ালি কোনটা দিয়ে কাজ করব হচ্ছে এই এক্সটার্নালটাই দিয়ে। তারপরও এইটা একটু দেখাই দিলাম, এই 3টা বিষয়। ওকে, আমরা এখন একটু পরে একটা ইম্পর্ট্যান্ট বিষয় একটু আমরা দেখতে যাব। আমরা অলরেডি ইনলাইন দেখলাম, ইন্টারনাল দেখলাম, এক্সটার্নাল দেখলাম, তাই না? বাট এই 3টার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল কোনটা সেটা একটু আসেন একটু ট্রাই করব। সবচেয়ে পাওয়ারফুল কোনটা? এই 3টার ভেতরে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, এই 3টার ভেতরে হচ্ছে কিন্তু পাওয়ার আছে, মানে একটা জোর আছে ওদের। আসেন সেই জোরটা আমি আপনাদেরকে একটু দেখাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি এই জায়গায় একটা H1 নিছি, H1 নিয়ে দেখা যায় যে ওর কালার রেড দিলাম আমি। আবার দেখেন এই H1টাকে আমি ধরতেছি এইখানে ইনলাইনে, ধরে কালার গ্রিন দিলাম। আবার সেম এই H1টাকেই হচ্ছে আমি ধরলাম, ধরে এইখানে হচ্ছে আমি বললাম কালার হবে হচ্ছে ইয়েলো।
আপনাদের মাথায় একটা প্যাচ লেগে গেছে অলরেডি, ভাই আপনি একই জিনিসটা হচ্ছে 3 জায়গায় 3 বার ধরে হচ্ছে মানে একই জিনিস 3 জায়গায় বললেন কেন? বললাম এই জন্যই আমি আপনাদেরকে দেখাইতে চাই যে এখানে 3 ভাবে যে লিখলেন, বাট দিন শেষে কোড হচ্ছে কোনটা আউটপুট জেনারেট করবে। H1 এ কালার দিলাম রেড ইনলাইন সিএসএস করে, এই H1 কেই হচ্ছে ধরে আমি এখানে হচ্ছে কালার গ্রিন করলাম, এই H1 কেই ধরে হচ্ছে আবার কালার ইয়েলো করলাম। তার মানে টেক্সট হচ্ছে রেড, গ্রিন, ইয়েলো, 3টা কালার দিলাম। এখন কথা হচ্ছে এখান থেকে পাবেই কোনটা সে। ওয়েবসাইটে আসেন, পেজটা রিলোড দেন, কোনটা পেয়েছে? রেড। কেন রেড পেয়েছে জানেন? কারণ সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে আপনার এই যে ইনলাইন সিএসএস। আপনি ইনলাইন সিএসএসে যা লিখবেন সেটা যদি অন্য কোনো জায়গায় লেখেন, অন্য কোনো জায়গা থেকে সে ধরবে না, সেই ইনলাইনে যা লিখছেন সেটাই সে হচ্ছে দেওয়াবে আপনাকে, সেটাই সে আউটপুটে হচ্ছে দেখাবে আপনাকে। কথা বুঝতেছেন কি বলছি? সবচেয়ে বেশি পাওয়ারফুল ইনলাইন সিএসএস। বাট সবচেয়ে বেশি পাওয়ারফুল হইলেও কিন্তু লাভ নাই, কারণ আপনাদেরকে কাজ করতে হবে এক্সটার্নাল দিয়ে। কারণ পাওয়ারফুল হচ্ছে মানে অনেক পাওয়ার, লাভ নাই। আছে না দুনিয়াতে আমরা কিছু মানুষ অনেক পাওয়ার, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে পছন্দ করে না, লাভ নেই। সো আপনাদেরকে স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হবে। ওকে, বুঝেন স্ট্যান্ডার্ড কোনটা? স্ট্যান্ডার্ড হচ্ছে এক্সটার্নাল, এই এক্সটার্নালটাই হচ্ছে আমাদের করতে হবে। ওর পাওয়ার বেশি আছে, থাকুক, ওর পাওয়ার নিয়েও বসে থাক, লাভ নেই কোনো। আবার বলেন, আপনার কি এই পার্টটা বুঝতে পারছেন আমি যেটা বললাম? এই 3টার ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএসে যা লিখবেন সেটাই সে হচ্ছে পাবে। আসেন এবার ইনলাইনটা বাদ দিয়ে দিলাম, ইনলাইন বাদ দিয়ে এইবার দেখেন তো আছে কে? এবার হচ্ছে কি আছে? এক্সটার্নাল আর হচ্ছে ইন্টারনাল আছে না? আপনারা বলেন তো এবার কোনটা পাবে? এবার হচ্ছে গ্রিন পাবে নাকি এবার হচ্ছে ইয়েলো পাবে? টেক্সটের কালার এবার কি হবে বলেন? টেক্সটের কালার এবার কোনটা পাবে? তাকান আমি বুঝাই দিই, সবাই এদিকে মনোযোগ দিয়ে দেখেন, এই কনসেপ্টগুলো ক্লিয়ার না হলে কাজ করতে পারবেন না। সিএসএস হায়ারার্কি খেয়াল করেন, এইবার পাবে হচ্ছে সে সিএসএস হায়ারার্কি অনুপাতে। সিএসএস হায়ারার্কি অনুপাতে পাবে বলতে এখানে দেখেন তো 7 নম্বর লাইনে, বলেন তো 7 নম্বর লাইনে এখানে কোন কালারটা এখানে হচ্ছে এক্সিকিউট হবে, কোন রংটা হবে এখানে বলেন? 7 নম্বর এখানে কোন রংটা এসে বসবে এই জায়গাটাতে? এখানে দিলেন ইয়েলো না, ইয়েলোটা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে এক্সিকিউট হবে। আর ইয়েলোর পরে আছে কি? গ্রিন দেওয়া আছে না? ইয়েলোর পরে কি দেওয়া? গ্রিন। এবার বলেন তাহলে আউটপুট কোনটা আসবে? হায়ারার্কি মেনটেন করেন, উপর থেকে নিচের দিকে ধাবিত হবে। নিচে গ্রিন আছে, তাহলে হচ্ছে আউটপুট আসবে হচ্ছে গ্রিন। এই যে দেখেন গ্রিন। এখন আপনি যদি আবার এটাকে চেঞ্জ করে দেন, দেখেন এখানে চেঞ্জ করে দিচ্ছি, স্টাইলটাকে উপরে দিয়ে দিলাম, ভাইয়েরা দেখতে পাচ্ছেন? স্টাইলটা মানে গ্রিন উপরে নিছি, আর হচ্ছে এই যে ইয়েলোটা হচ্ছে কোথায় এখন? এই যে এই লিঙ্কের থ্রুতে হচ্ছে ইয়েলোটা জেনারেট হবে না, এই যে এই লিঙ্কের থ্রুতে, এটা হচ্ছে এখন নিচে আসে। এখন হচ্ছে দেখবেন এখন হচ্ছে পাবে হচ্ছে ইয়েলো। ভাইয়েরা পুরো আমরা কি বুঝতে পারছি এই পার্টটা? বাট অ্যাকচুয়ালি আমরা যে এইভাবে করব বিষয়টা এমন হবে না। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা করবো না। তাহলে আমাদের ফাইনালি কাজটা কেমন হচ্ছে? স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা কাজটা করতেছি। এই যে আমাদের এখানে স্ট্যান্ডার্ড কোডিংটা এক্সটার্নাল সিএসএসে থাকবে। এক্সটার্নাল সিএসএস মেনটেন করলে বেনিফিট কী পাবো? আলাদা একটা সিএসএস ফাইল থাকবে, সেখানে সিএসএসের কোড, আলাদা একটা এইচটিএমএল এর ফাইল থাকবে, সেখানে এসটিএমএল এর কোড আলাদা করে মেনটেন করা যাবে। একই পেজে যদি আপনি এসটিএমএল লেখেন, একই পেজে যদি সিএসএস লেখেন, সেটা তো হচ্ছে মেনটেন করাটা টাফ হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে, আপনি তো পারবেন না। বেস্ট হচ্ছে এর জন্য কোনটা? ইন্টারনাল, ইনলাইন নাকি এক্সটার্নাল, কোনটা বেস্ট? এক্সটার্নাল। রোজার ভিতরে ভাইয়েরা পুরা আমরা একটু আস্তে আস্তেই আগাইতেছি, কারণ রোজার ভিতরে 2 ঘন্টার ক্লাস হচ্ছে আমাদের 1 ঘন্টা। তো ক্লাস ওপেন করে আপনাদের সাথে একটু হাই হ্যালো, আর হচ্ছে আপনাদের 2-1 জনের হচ্ছে একটু মাথা নষ্ট করা 2-1টা প্রবলেম দেখলেই দেখা যায় হচ্ছে আধা ঘন্টা শেষ, আর বাকি আধা ঘন্টায় হচ্ছে আমরা কোনো রকমে একটু পড়াশোনা করি। সো এইটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই, কারণ এমন না যে ক্লাস শেষ হইতেছে পড়া শেষ হবে না, বিষয়টা এমন হবে না। বিষয়টা হবে হচ্ছে এরকম, আমরা পড়ে পড়ে আমাদের ক্লাসগুলোকে শেষ করব। সো যতটুকু পড়া যাইতেছে অতটুকু পড়াইতেছি, অতটুকু পড়া বাসায় দিতেছি, আমাকে হেল্প করবেন ওইভাবে পড়াগুলো পড়ে পড়ে আপনারা। আর ইনশাআল্লাহ এই ঈদের পরে পুরো দমে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে ঠিকঠাক মতন। সো সবাই অ্যালাইন্ড হয়ে যান। যারা এখনও ফাঁকিবাজি করতেছেন, অনেকেই আছে ফাঁকিবাজি করতেছে, এগুলো ঠিক না। আপনারা অনেকেই ক্লাস মিস করতেছেন কিন্তু আমাকে ইমেল করতেছেন না। আপনাদেরকে বলে দিয়েছিলাম আমি যে আমার হচ্ছে ক্লাস যদি কোনো দিন আপনাদের মিস যায়, আপনারা মাস্ট আমাকে হচ্ছে ইমেল করবেন। শিখেছিলাম না আপনাদেরকে? বলি নাই? হ্যাঁ না বলছি নাকি বলি নাই? কি কোনটা? ইয়াস নাও বলছিলাম যে হচ্ছে ছুটি নিয়ে তারপরে হচ্ছে আপনারা ক্লাস মিস করবেন। যারা যারা করতেছে না 500 টাকা করে একটা ক্লাসের জন্য হচ্ছে 500 টাকা করে হচ্ছে রেডি করেন। যে কটা ক্লাস মিস করছেন একবার ওই কত হচ্ছে 500 টাকা হবে ইনশাআল্লাহ।
ভাইয়েরা পুরো আসেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট এখন দেখব। আমরা এখন সিএসএস এর সিলেক্টর নিয়ে আরও একটু আলোচনা করব। আপনারা কিন্তু অলরেডি একটা সিলেক্টর দেখে ফেলছেন, এক রকমের সিলেক্টর আপনারা দেখে ফেলছেন না? এলিমেন্ট বা ট্যাগ সিলেক্টর নিয়ে আপনারা এখন কাজ করতে পারেন। আপনারা বুঝতে পারলেন যে এলিমেন্ট বা ট্যাগ সিলেক্টর কীভাবে কাজ করে। ওই এলিমেন্ট বা ট্যাগের নাম লিখলেই হয়ে যায়। যেমন ধরেন এখানে একটা H1 দিলাম, এই H1টাকে হচ্ছে আমি ধরে বললাম তোমার কালার হবে রেড। ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিলাম, দেখা যায় ওর কালার যে হচ্ছে রেড হয়েছে। এই H1টাকে ধরে ফেলছি এলিমেন্ট সিলেক্টরের মাধ্যমে। কিন্তু এটার একটা সমস্যাও আছে। এলিমেন্ট বা ট্যাগ সিলেক্টর লেখাটা সহজ, কিন্তু এটার একটা সমস্যাও আছে। সমস্যাটা কি? আপনার ওয়েবসাইটে একটা কেন, এবার যদি হচ্ছে আরও অনেকগুলো হচ্ছে H1 থাকে, এরকম যদি 100টা H1ও থাকে আপনার ওয়েবসাইটে বিভিন্ন জায়গায়, ও সবগুলো ধরে হচ্ছে কী করে ফেলবে, রেড করে ফেলবে। দেখেন এটা একটা কমন সিলেক্টর বলি আমরা ওকে। ওর নাম হচ্ছে ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টর, বাট ও একটা কমন সিলেক্টর। কমন কেন? কারণ হচ্ছে এই যে H1 লিখলেন না, এখানে H1টাকে ধরলেন, এইখানে আপনার হচ্ছে এবার এই প্রথম H1কে বোঝাতে চাচ্ছেন নাকি দ্বিতীয় নাকি তৃতীয় নাকি চতুর্থ, ও এগুলো দেখবে না। আপনি হচ্ছে H1 এইখানে হচ্ছে ডিফাইন করছেন, এইখানে H1 কল করছেন, ও সমস্ত H1কে হচ্ছে ধরে ফেলছে। সো আপনার ওয়েবসাইটে একটা H1 থাক আর 1000টা H1 থাক, সবাইকে ধরে ও রেড বানায় ফেলবে। ভাইয়ার আমরা কি বুঝতে পারতেছি এই প্রবলেমটা? মানে এখানে আমরা ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টর ব্যবহার করে ফেলছি অলরেডি, এটা তেমন কিছুই না। ট্যাগ বা এলিমেন্টের নাম কল করলেই কাজ হয়ে যায়। কিন্তু এটার একটা সমস্যাও আছে। সমস্যা সেটা হলো এটা কমন। একটা ওয়েবসাইটে একটা থাক আর 1000টা থাক, আপনি ওকে কল করছেন, যতগুলো পাবে সবগুলোকে হচ্ছে কী করবে, এই ট্যাগ বা এলিমেন্ট দিয়ে ধরে চেঞ্জ করে ফেলবে। চলেন এবার আরেকটু অন্য আরেকটা সিলেক্টরের সাথে পরিচিত হই। এখন আমরা ক্লাস সিলেক্টরের সাথে পরিচিত হবো। ক্লাস সিলেক্টর এই জিনিসটা কি? ক্লাস সিলেক্টর কি? ক্লাসের মাধ্যমে কোনো একটা কন্টেন্টকে ধরার সিস্টেমটা হচ্ছে আমাদের ক্লাস সিলেক্টর। সো ক্লাস দিয়ে কন্টেন্ট ধরা হয় কীভাবে? আপনাকে আগে একটা ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট ডিফাইন করতে হবে। অ্যাট্রিবিউটের একটা ভ্যালু আপনাকে লিখতে হবে। এইখানে যে ভ্যালুটা আপনি দিবেন, সেই ভ্যালুটা আপনি এবার কল করবেন। চলেন আমি এই যে প্রথম যে H1টা আছে, এই প্রথম H1-এ একটা ক্লাস ডিফাইন করতেছি। দেখেন ক্লাস অ্যাট্রিবিউটের মাধ্যমে একটা ভ্যালু ডিফাইন করতেছি। আমি head1 নামে একটা ভ্যালু দিলাম। এই যে ক্লাসের যে ভ্যালুটা আপনি লিখলেন, এই ভ্যালুটা আপনি মানানসই কিছু একটা নাম দিবেন, রেলিভেন্ট একটা নাম দিবেন। আপনি যদি এই ক্লাসের নাম দেন ABC, হবে? বলেন তো। আমি ক্লাসের নাম দিচ্ছি ABC, হবে? কিন্তু সমস্যা আছে। আপনার নিজেরই হচ্ছে একটু পর আপনি তালগোল পাকায় ফেলবেন। ABC অন্য আরেকটা কি দিয়ে কি দিয়েছেন আপনার মনে থাকবে না। তাহলে কি দেওয়া উচিত? ক্লাসের নাম রেলিভেন্ট দেওয়া উচিত। রেলিভেন্ট মানে কি? প্রাসঙ্গিক রাখা উচিত। ধরেন এইটা আপনার হচ্ছে একটা হেডিং টেক্সট, আপনি বলেন হচ্ছে HEADING হেডিং কত? হেডিং ONE1 লিখতে পারেন। এইভাবে হচ্ছে পুরোটা একবারে ছোটো হাতের অক্ষরে লিখতে পারেন, এটা ছোটো হাতের অক্ষরে লিখবেন ক্লাসগুলো। আবার আপনি চাইলে হচ্ছে হাইফেন দিয়ে লিখতে পারেন ONE1। আবার আপনি চাইলে আন্ডারস্কোর দিয়ে লিখতে পারেন ONE1। আবার আপনি চাইলে একসাথেও হচ্ছে কি একটা নাম্বার, একটা সংখ্যা দিয়েও লিখতে পারেন হেডিং 1, এইভাবে লিখতে পারেন। অথবা চাইলে আন্ডারস্কোর দিয়ে 1, অথবা চাইলে হচ্ছে হাইফেন দিয়ে 1, এইভাবে লেখা যায়। ওকে, আমি হচ্ছে হেডিং 1 এইভাবে নাম্বার দিয়ে হচ্ছে লিখলাম, হেডিং আর 1 দুইটা। আপনাকে দেখতে পাচ্ছেন আমরা যে এখানে একটা ক্লাস ডিফাইন করলাম। ক্লাসের ভিতরে যে ভ্যালুটা, এবার এই ভ্যালুটা দিয়ে আমি ওকে ধরে ফেলতে পারবো। ক্লাসের এক্সাম্পলটা কাইন্ড অফ আপনাদের এই ক্লাসটার মতন। একটা স্কুলের কথা চিন্তা করেন তো। একটা স্কুলে অনেক স্টুডেন্ট আছে, আপনি প্যারেড গ্রাউন্ডে সব স্টুডেন্টকে নিয়ে যে বলেন স্টুডেন্ট সিট ডাউন, সবাই বসে যাবে না? কিন্তু এবার ওই প্যারেড গ্রাউন্ডে আপনি যদি হচ্ছে বলেন ক্লাস 10-এর স্টুডেন্ট যারা আছো তারা শুধুমাত্র হচ্ছে বসো, তাহলে কি সবাই বসবে? না। তার মানে এই যে ক্লাসের যে বিষয়টা, ক্লাসের যে সিলেক্টরটা, এইটাও কমন, তবে অনেক বেশি কমন না। যেমন আপনারা হচ্ছে একটা ক্লাসের স্টুডেন্ট, আপনারা 680 ব্যাচের হচ্ছে স্টুডেন্ট, আপনারাও কমন, কিন্তু বেশি কিন্তু খুব কমন না। অন্যান্য ব্যাচের সাথেও কিন্তু আপনাদের হচ্ছে একটা তফাৎ আছে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? তো ক্লাস এটাও একটা হচ্ছে সিলেক্টর, বাট এটা কমন কিন্তু খুব বেশি কমন না। তো ক্লাসটাকে ধরবো কীভাবে? দেখেন, ক্লাস সিলেক্টর ধরার জন্য একটা ডট দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে লিখবেন হেডিং 1। ভাইয়েরা পুরো কথা বলেন, এটা বুঝতে পারছেন কিনা? এই যে দেখেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং এন্ডিং ধরে ফেলছি। আমি এখন ওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। কি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়? ইয়েলো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন। দেখতে পাচ্ছেন সবাই পাইছে? সবাই পায় নাই, শুধুমাত্র এই H1-এ ক্লাস দিছেন, এই ক্লাস ধরে হচ্ছে ডিফাইন করছেন, ওই পাইছে শুধু। বলছিলাম আপনাদেরকে একটু আগে যে ক্লাস কমন কিন্তু খুব বেশি কমন না, তাই না? এটা বলছিলাম না একটু আগে? এটার একটা মজা দেখেন।
এই যে এই সেম ক্লাসটা দেখেন আমি অন্য আরেকটা জায়গায় কল করতেছি, লাস্টের এলিমেন্টেও সেম ক্লাসটা কল করতেছি, হেডিং 1 নামে ওই ক্লাসটা কল করলাম। বলুন তো এবার কে কে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো পাবে? এতক্ষণ হচ্ছে প্রথমটা পাইছে, এখন হচ্ছে 4 নাম্বার এই যে 4th আইটেম যেটা, এটাও পাবে। কেন? কারণ আপনি একই ক্লাস এইখানেও দিচ্ছেন এইখানেও দিচ্ছেন। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই একই ক্লাস কি এভাবে বিভিন্ন জায়গায় কল করতে পারি কিনা? হ্যাঁ, আমার প্রয়োজন যদি হয়, আমার একটা ক্লাস আমি বানানোর পরে সেটা বিভিন্ন জায়গায় কল করব, অবশ্যই আমরা কল করতে পারি। ভাইয়েরা বলেন এটা বুঝতে পারছেন কিনা? ইয়াস নো দিয়ে অ্যান্সার দেন। রিলোড দেন। আপনারা কি দেখতে পাচ্ছেন ওর কাজ হয়ে গেছে এবং ওরও কাজ হয়েছে? মানে আমি ক্লাসটা যেইখানে যেখানে দিব সেইখানে ওই ক্লাসের স্টাইলটা পেয়ে যাবে। ক্লাসের আবার একটা মজাও আছে, দেখেন খেয়াল করেন এদিকে। তো এই ক্লাসটা অন্যান্য জায়গাতেও প্রয়োজন হলে আমরা ব্যবহার করতে পারবো। ক্লাসের আরেকটা মজার বিষয় শিখেন। আপনি মনে করেন যে আপনি ফুল স্ট্যাকে কোর্স করতেছেন, আপনি তো চাইলে গ্রাফিক ডিজাইনের স্টুডেন্টও হতে পারেন, গ্রাফিক ডিজাইনেও কোর্স করতে পারেন, আপনি চাইলে হচ্ছে ভিডিও এডিটিংয়ে কোর্স করতে পারেন, তাই না? আমি এই কথাটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, আপনি চাইলে একই জায়গাতে মাল্টিপল ক্লাসও ব্যবহার করতে পারবেন। মাল্টিপল ক্লাস, একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি নতুন আরেকটা আইটেম তৈরি করতেছি, এটার নাম দিলাম হচ্ছে আমি হেডিং 2, এটার নাম দিয়েছি হচ্ছে আমি হেডিং 2 নামে একটা নতুন ক্লাস দিলাম, ওকে? অথবা হেডিং 2 না, আসেন নতুন আরেকটা রিলিভেন্ট হচ্ছে ক্লাস দিই। আমি চাচ্ছি একটা বর্ডার আনতে, আমি ক্লাসটার নাম দিলাম হচ্ছে বর্ডার। সো এই বর্ডার ক্লাসটার এগেনস্টে আমি একটা সিএসএস করতেছি। দেখেন সিএসএস কীভাবে করবো, বর্ডারটাকে আগে ধরলাম, ডট দিয়ে বর্ডার দিয়ে ওকে ধরলাম, ধরার পরে একটা বর্ডার ডিফাইন করি। আসেন কীভাবে বর্ডার দেওয়া যায়, খুব মনোযোগ দেন। বর্ডার বুঝি আমরা, বর্ডার বুঝি যে চতুর্দিক থেকে হচ্ছে দেখবেন যে একটা দাগের মতন সামথিং কোনো কিছু হচ্ছে চলে আসতেছে। এই যে লিখলাম বর্ডার, লেখার পরে বর্ডারটা কতটুকু মোটা হবে সেটা বলতে হবে। বললাম যে বর্ডার 5 পিক্সেল মোটা হবে, 5 পিক্সেল। এবারে বর্ডার স্টাইল দিতে হবে, বর্ডারের বিভিন্ন রকমের স্টাইল আছে। আপনি যদি বলেন সলিড স্টাইল, তাহলে দেখবেন বর্ডারটা একবারে একটা লম্বা দাগ চলে আসে। যদি বলেন আপনি হচ্ছে ডটেড, তাহলে দেখবেন ডট ডট আসবে। যদি বলেন আপনি হচ্ছে ড্যাশড, তাহলে দেখবেন ড্যাশ ড্যাশ হয়ে হচ্ছে একটা বর্ডার আসে। সো বর্ডার কতটুকু মোটা হবে, বর্ডার উইথ দিতে হয়। তারপরে হচ্ছে বর্ডার আপনি যদি ডিফাইন করতে চান, তারপরে হচ্ছে বর্ডারের স্টাইল ডিফাইন করতে হবে। এরপরে হচ্ছে বর্ডারের একটা কালারও দিতে হয়। আমি বর্ডার কালার দিলাম হচ্ছে ব্ল্যাক। আপনারা একটু বলেন তো বর্ডার এখন হচ্ছে কোন আইটেমটা পাবে? এখানে তো এইচ1 অনেকগুলো লিখলাম, কোন আইটেমটা বর্ডার পাবে? এই যে 2 নম্বর আইটেমটা, কারণ বর্ডার নামে ওই ক্লাসটা হচ্ছে এই যে 2 নম্বর আইটেমে দেওয়া। একটু সেভ করেন, ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন, দেখা যায় যে বর্ডারটা যেটা দিয়েছি এটা আসে, এই যে চতুর্দিকে বর্ডার আসে না? কিন্তু এখন যেটা একটু আগে বললাম যে আমি চাইলে এই বর্ডারটাকে, মানে আমি চাইলে হচ্ছে মাল্টিপল ক্লাস ব্যবহার করতে পারবো। দেখেন এই প্রথম আইটেমটাকে যে পাশে আমি হচ্ছে বর্ডার ক্লাসটা বসাই দিলাম। মাল্টিপল ক্লাস বসানোর ক্ষেত্রে কিন্তু মানে মাঝখানে স্পেস রাখবেন, একবারে লাগাই দিবেন না। যদি একবারে লাগিয়ে দেন তাহলে হেডিং 1 বর্ডার নামে একটা নতুন ক্লাস তৈরি হয়ে গেছে। মাল্টিপল ক্লাস ব্যবহার করতে গেলে আপনাকে 2টা ক্লাসের মাঝখানে স্পেস রাখতে হবে। তার মানে আমি এখানে একটা বর্ডার হচ্ছে দিলাম, আমি চাচ্ছি ওই বর্ডারটা প্রথম আইটেমেও দিব, আমি এখানে হচ্ছে বর্ডার ক্লাসটা কল করলাম, সেভ অ্যান্ড রিলোড। ভাইয়েরা পুরো বোঝা যায়? এইখানে হচ্ছে বর্ডার পাইছে, উপরের আইটেমটা হচ্ছে বর্ডার পাইছে। বাসায় এই বিষয়গুলো আপনারা একবার 2বার না 5বার 10বার করে হচ্ছে প্র্যাকটিস করবেন, এগুলো মিনিমাম 5বার 10বার, নাহলে এগুলো হচ্ছে মনে থাকবে না। মিনিমাম 5 থেকে 10বার হচ্ছে একই জিনিস 5বার 10বার করবেন, কিন্তু আমাকে সাবমিট করবেন একবার গিটহাবে, তাহলেই হবে। একবার গিটহাবে সাবমিট করবেন, বাসায় প্র্যাকটিস করবেন হচ্ছে 5 থেকে 10বার। এগুলো হচ্ছে কোর সাবজেক্ট, এগুলো যদি না পারেন কেউ, না বুঝেন কেউ, তাহলে হচ্ছে সে কাজ করতে পারবে না। আপনারা কি ক্লাসের বিষয়টা বুঝতে পারলেন? তার মানে আমরা দেখলাম ক্লাস কিছুটা কমন, কিন্তু পুরোপুরি কমন না। আবার আমরা চাইলে হচ্ছে মাল্টিপল ক্লাসও আমরা চাইলে হচ্ছে ব্যবহার করতে পারতেছি। এবার চলে আসেন আর একটা বিষয় দেখব, নতুন আরেকটা সিলেক্টর, যেটা হচ্ছে আইডি সিলেক্টর। এবং এই আইডি সিলেক্টরটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন কেমন? এটা সম্পূর্ণ ইউনিক। যেমন ধরেন আপনারা ক্লাসে অনেক স্টুডেন্ট আছেন, প্রত্যেকের ভর্তি হওয়ার সময় একটা করে আইডি দেওয়া হয়েছে আপনাদেরকে রিসিটে, মানি রিসিপ্টে। ওই আইডি আরেকজনের আইডির সাথে হচ্ছে মিলবে না, প্রত্যেকের আইডি হচ্ছে কি ডিফারেন্ট। একটা ক্লাসে যখন আমরা হচ্ছে ক্লাসে যাই, ক্লাসে ধরেন ক্লাস 1 ক্লাস 2 এর একটা ক্লাসে যদি আপনি যান, ওই ক্লাসে যত স্টুডেন্ট আছে প্রত্যেকের কি হচ্ছে রোল নাম্বার একই থাকে? বাংলাদেশে ধরেন হচ্ছে এই যে প্রত্যেকটা মানুষের একটা আইডি আছে, এনআইডি যেটাকে আমরা বলি, এই আইডিগুলো কি হচ্ছে একরকম? একজনের আইডির সাথে আরেকজনের আইডি কি মিলবে? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো হচ্ছে আইডি, এই আইডি সিলেক্টর এইটা ব্যবহার করে কোনো একটা কন্টেন্টকে আমরা ইউনিকলি ধরে ফেলতে পারবো, মানে সম্পূর্ণ সব কিছু থেকে হচ্ছে আলাদা সিলেক্ট করতে পারবো, আলাদাভাবে ওকে হচ্ছে ধরতে পারবো।
এবং এই আইডিটা কি হবে না, এটা ম্যাচ করতে পারবে না, মানে একজনের রোল এক, ওই ক্লাসে আরেকজনের রোল হচ্ছে এক, এইটা করা যাবে না, রোল ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে। আমি আইডিটা একটু ব্যবহার করে দেখাই। আমার এই 3 নম্বর আইটেম আমি একটা আইডি দিচ্ছি, দেখেন আইডি সমান সমান আইডির একটা ভ্যালু দিতে হবে। সো আইডির ভ্যালু কি দিব চিন্তা করতেছি, ধরেন হেড 1 নামে হচ্ছে একটা আইডি দিলাম, হেড 1। চলেন এবার এই আইডিটা দিয়ে আমরা এটাকে ধরবো। আইডি কিভাবে কল করতে হয়, একটা হ্যাশ দিয়ে আইডির ভ্যালু লিখবেন, সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিং। তার মানে এলিমেন্ট সিলেক্টরে শুধু এলিমেন্টের নাম লিখলেই হয়, ক্লাস সিলেক্টরে ক্লাসের আগে ডট বসানোর লাগে, আর আইডির আগে হ্যাশ দিতে হয়। আমরা কি বুঝতেছি সবাই? সো এই যে হেড 1 নামে আইডিটা দিলাম, আসেন ওর মাধ্যমে কিছু একটা করি। আমি চাচ্ছি এই যে H1টা, এটা হচ্ছে ফন্ট, লেখাটা বড় হবে। এটা তো সবগুলো একই রকম সাইজের না, লেখা সবগুলো হচ্ছে একই রকম। আমি চাচ্ছি ওর ফন্ট সাইজটা বড় হবে, ওর সাইজটা বড় হবে। সো কোনো একটা লেখাকে বড় করতে গেলে আপনি লিখবেন ফন্ট সাইজ, লিখে এবার ভ্যালু দেন, বললাম 50 পিক্সেল। পিক্সেলের কথা মনে আছে আপনাদের? পিক্সেল শিখেছিলাম, মেজারমেন্ট ইউনিট। সো বললাম 50 পিক্সেল। বাই ডিফল্ট এখানে কিন্তু একটা ফন্ট সাইজ দেওয়া ছিল, এখন ওরা 50 পিক্সেল করছি, রিলোড দেন। আপনারা কি দেখতে পাচ্ছেন যে ও বড় হয়ে গেছে, অনেক বড়, কত 50 পিক্সেল পরিমাণে বড় হয়ে গেছে। এখন এই জায়গায় একটা বিষয় খেয়াল করেন, আমি এই 4 নম্বর আইটেমে আসলাম, 4 নম্বর আইটেমে এসে ওকেও হচ্ছে আমি হেড 1 দিলাম। বলেন তো এটা আউটপুট আসবে কি না? এটা আমি হচ্ছে এই যে এখানে যে কল করলাম, এটা আউটপুট আসবে নাকি আসবে না? আউটপুট আসবে নাকি আসবে না? রিলোড, আউটপুট তো চলে আসলো। কিন্তু একটু আগে যে বললাম একটা আইডি পুরো ওয়েবসাইটে একবারই বসবে, ইউনিক হবে, তাহলে এখন কি হইলো, বিষয়টা কি হলো? আইডি তো এইখানেও দিলাম এইখানেও দিলাম, তাহলে এখন এখন সমস্যা, মানে এখন বিষয়টা কি হলো? বিষয়টা হলো হচ্ছে আমাদের প্রয়োগ করায় ভুল হয়েছে, প্রয়োগে ভুল। একটা আইডি ফুল একটা ওয়েবসাইটে একবারই হচ্ছে থাকবে, ওই নামে অন্য কোনো জায়গায় সেম আইডি থাকতে পারবে না। এখানে আমরা ভুল করছি, সেটা তো ওদের দোষ না, এটা তো দোষ আমাদের। তার মানে এইখানে এই আইডিটা দেওয়া যাবে না। ক্লিয়ার? একটা আইডি ফুল ওয়েবসাইটে একটাই বসবে, মাল্টিপল হইতে পারবে না। যদি হয় তাহলে আমরা বসাইতে ভুল করছি। আইডিটা ইউনিক, আইডি কিন্তু কমন না, আইডি টোটালি ইউনিক। ক্লাস আইডি এলিমেন্ট সিলেক্টর, এই পার্টগুলো ক্লিয়ার কিনা আমাদের? ইয়েস, নো? কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের নেক্সট ক্লাসে একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করবেন, করে আপনার ওইটার ভিতরে HTML ট্যাগ, এই যে 100টা রেফারেন্স যেটা দিয়েছিলাম সেগুলো, ক্লাসে HTML যেগুলো হচ্ছে গত ক্লাস পর্যন্ত প্র্যাকটিস করলেন সেগুলো, তার সাথে আজকের ক্লাসে CSS যা যা প্র্যাকটিস করলেন সবগুলো একটা নতুন রিপোজিটরি করে সাবমিট করবেন। এটাই হচ্ছে বাসায় পড়া, মানে গত ক্লাস আজকের ক্লাস এগুলো যা যা আবার প্র্যাকটিস করলেন আবার একসাথে হচ্ছে নতুন একটা রিপোজিটরিতে সাবমিট হবে।